সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার 3 সপ্তাহ আগে সংবিধান নতুন করে লেখার পক্ষে অবস্থান নিয়েছিলেন। আপনি মানে বক্তব্যই দিয়েছিলেন। এই যে এই অবস্থানটা, এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এর কাছাকাছি কিছু কিনা? কারণ আপনি যে প্রতিষ্ঠান, স্যার আপনার মনে আছে নিশ্চয়ই, যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন, সেটার আপনি উপদেষ্টা ছিলেন। আপনি সংবিধান বাতিলের পক্ষ নেয় বা সিজিএস সংবিধানের বাতিলের পক্ষ নেয়, তখন এর প্রতিবাদ করে আবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী পদত্যাগ করেছিলেন। স্যার এটারে আপনি কিভাবে দেখেন, যে আপনি যে আগেই বলেছিলেন যে সংবিধানটা আপনি নতুন একটা সংবিধান আপনি চান, সেই জায়গা থেকে স্যার যদি একটু বলেন। এখানে 2-3টা বিষয় আছে খালেদ। প্রথম কথা হচ্ছে, সংবিধান বিষয়ক যে বক্তব্যটি আপনি উদ্ধৃত করছেন সেটি সিজিএস এর অবস্থান নয়। আপনি প্রেস কনফারেন্সে প্রথম যখন আমি এই বক্তব্যটা বলি তখন খুব সুস্পষ্ট ভাবে বলেছি এটা আমার ব্যক্তিগত অবস্থান, এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সূত্রে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করার সূত্রে, বোঝার চেষ্টা করার সূত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবিধান যে অবস্থায় আছে, বিশেষত বিদ্যমান যে সংবিধান ৫ম সংশোধনীর পর সেই সময় যে সংবিধানটা আছে, সেই সংবিধানের মধ্যে আসলে বিভিন্ন ভাবেই কর্তৃত্ববাদী প্রবণতা শক্তিশালী করার, এবং আমি যেটা 1983 সালে 1993 সালেও বলেছিলাম, সেটা হচ্ছে লিখিতভাবে বলেছি, আমার দুটো বইয়ে দুটো সুস্পষ্ট প্রবন্ধ অধ্যায় আছে, যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার বিষয়ে খুব সুস্পষ্ট। একসময় 83 সালে আমার প্রেডিকশন ছিল যে বাংলাদেশে সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে, 93 সালে আমি বলেছিলাম। সেই অবস্থান থেকে আমি সেটা ব্যক্তিগতভাবে আমার অবস্থানটা আমি বলেছিলাম। এর বাইরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা সিজিএস এর অবস্থান নয়, এটা সিজিএস প্রাতিষ্ঠানিক ভাবে অবস্থান। আপনি কোথায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পেয়েছেন আমি জানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ঢাকায় সে সময় একটা বক্তৃতা দিই, সেটা ঢাকার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল। এটি একটি সংগঠন থেকে আয়োজিত, এর সঙ্গে সিজিএস এর সম্পর্ক ছিল না। জবান বলে একটি সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে সংবিধান পুনর্লিখন করার কথা। এটা আমার ব্যক্তিগত অবস্থান। আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন কমিশনের দায়িত্ব আছি। আমার বক্তব্যটা ব্যক্তিগত অভিমত আর কমিশনের অবস্থানের মধ্যে একটা দুটো আলাদা জিনিস কিন্তু, এবং তখন আমি দায়িত্ব নেইনি, ফলে এবং দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নই ছিল। ফলে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা বলেছিলাম এই সূত্রে, যে রাষ্ট্রবিজ্ঞান পড়বার সূত্র থেকে আমি যেটা বুঝতে পারি, 2 দশকেরও বেশি সময় ধরে সংবিধান পড়ালেখা করে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে। ফলে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু নাই। কারণ হচ্ছে যে এরপরে কমিশন যখন তৈরি হয়েছে, কারণ শেষ করতে কমিশন যখন তৈরি হয়েছে, কমিশন 9 জনের কমিশন, এটা হচ্ছে 1 নম্বর। কমিশনের দায়িত্ব হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সেই মতামত প্রতিফলিত করে কমিশনের যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত সংযুক্ত করে সকলের মত সংকলিত করে বিশেষ যে দায়িত্ব দেয়া হয়েছে, কমিশনের একটা প্রজ্ঞাপন হয়েছে, সেখানে দুটো দায়িত্ব আছে, সেই দায়িত্ব অনুসারে প্রতিবেদন তৈরি করা। আমরা সেই কাজটি করছি। স্যার না, আপনি এটা মানে আমি বুঝতে পেরেছি স্যার, আরেকটু যদি ইলাবোরেট করতে। স্যার আপনি সংস্কার কমিশনের প্রধান, তো স্যার আপনার অবস্থানটা হচ্ছে যে আপনি চান সংবিধান পুনর্লিখিত হোক, আজ থেকে না আরো 30 বছর আগে থেকে, 40 বছর আগে থেকেই স্যার আপনি এটা চান। আপনার লেখায়, পড়ায়, বলায় সেটি স্পষ্ট। এখন আবার আপনি অংশীজনের কাছ থেকে মতামত নিচ্ছেন, তাদের চাওয়াটাকে। স্যার তাহলে কি স্যার উপসংহার থেকে আপনি সূচনায় কি করে যাবেন স্যার? আপনি তো ডিসিশন আগেই নিয়ে রেখেছেন, ব্যাপারটা অনেকটা এরকম মনে হয় না? না, আমি আগে ডিসিশন নিয়ে রেখেনি, খালি দেখে এটা খুব সিম্পল সাংবাদিক হিসেবে আপনার বোঝার কথা। সেটা হচ্ছে এই যে আমি ব্যক্তিগতভাবে একটা অবস্থানে, আমার রাষ্ট্রবিজ্ঞানী যদি বলেন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের অভিজ্ঞতা থেকে যদি বলেন, এটা আমার অবস্থা। এখন যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বটা আমি যখন নিয়েছি, দায়িত্বটা প্রজ্ঞাপনের দুটো বিষয় বলা হয়েছে, তাই তো? একটা হচ্ছে যে পর্যালোচনা করা, আরেকটা হচ্ছে যে কিছু সুপারিশ দেওয়া সংস্কারের জন্য। এই দায়িত্বটা আমি পালন করছি। এই ক্ষেত্রে শুধু আপনি যদি বলেন যে আমার অবস্থান কি নির্ধারণ করবে, তাহলে বুঝতে হবে যে আপনি এখনো এক কেন্দ্রিক ব্যবস্থা এবং মনে করেন যে সকল ব্যক্তি আসলে একনায়কী মনোভাব নিয়ে চলে, তা নয়। যখন কোনো প্রতিষ্ঠান চলে, যখন কোনো কমিশন চলে, যখন কেউ দায়িত্ব নেন, তখন আসলে সকলের মতামত, গণতান্ত্রিক প্রক্রিয়া, সকলের মতামতের মধ্য দিয়ে একটা সুপারিশ তৈরি হয়। সেদিক থেকে এই সুপারিশের যে কাজগুলো আমরা করছি, সেগুলো সকলের মতামতের প্রতিফলন। সেই মতামতের মধ্যে কমিশনের 9 জন সদস্য, আমি একজন। এর বাইরে হচ্ছে এ পর্যন্ত, আপনাকে আমি বলি সংখ্যাগুলি বলে আপনি বুঝতে পারবেন,
আমরা যখন ওয়েবসাইটটা শুরু করি তখন থেকে 1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 50,000 লোক মতামত দিয়েছে। খেয়াল করুন, 50,000 লোক। আমরা একটা জরিপ করেছি বিবিএস এর মাধ্যমে, 46,000 হাউস হোল্ডে সার্ভেটা করা হচ্ছে। এবার সিম্পল ম্যাথ, প্রায় 1 লাখ লোক, তাই তো? এই 1 লাখ লোক মানে 1 লাখ লোকের মতামত আছে। আমরা সিভিল সোসাইটির অর্গানাইজেশন গুলোর সাথে কথা বলেছি, এর মধ্যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন সব মিলে টিলে আপনি যদি দেখেন প্রায় 52টা সংগঠনের প্রতিনিধি এসেছিল। আমরা অন্তত 7 জন সংবিধান বিশেষজ্ঞের সাথে কথা বলেছি। তো এরকম আমি একটা হিসাব দিতে পারি আপনাকে। এদের মতামত গুলো তো, এরা অংশীজন, বাংলাদেশের তাদের সংবিধানের বিষয়ে তাদের বক্তব্য আছে, তাই তো? তো এদের এগুলোর থেকেই আসলে একটা সুপারিশমালা তৈরি হবে। এই ধরুন আমাদের কমিশনে অন্য কেউ ওটা যদি মনে করে, ধরুন কথা আমাকে বাদ দিন, কেউ যদি মনে করেন যে তিনি এইরকম করতে হবে বা ওই রকম করতে হবে, সেটাই সিদ্ধান্ত হবে। স্যার, এটা পরিষ্কার। আমরা একটু সংবিধানের ভিতরে আসি স্যার। আমরা সংবিধানে থাকা রাষ্ট্রের 4 মূলনীতি, মানে এখন পর্যন্ত সংবিধানে যা আছে, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে মুজিববাদের উপকরণ হিসেবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিজয় দিবসে নাগরিক কমিটির মিছিলে অন্যতম প্রধান স্লোগান ছিল মুজিববাদ মুর্দাবাদ। 72-এর যে 4 মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের, বা স্যার যদি আপনাকে জানতে চাই যে আপনার অবস্থান, মতামত বা সুপারিশ কি। আমার প্রশ্নটা এই জন্য যে শেখ হাসিনা প্রবর্তিত ফেসিবাদে 15 বছর ধরে সকল প্রতিষ্ঠানগুলি গলা টিপে হত্যা করার ক্ষেত্রে, মানুষ মারার ক্ষেত্রে, এই ভোট চুরির জন্য, দুর্নীতির জন্য এই 4 মূলনীতিকে আসলে কোনোভাবে দায়ী করা যায় কিনা, মানে স্যার আপনি যদি একটু বলতেন। এখানে দুটো প্রশ্ন আছে। আসলে আমরা আপনার প্রশ্ন থেকে একটু ঠিক আছে। একটা হচ্ছে যে 4 মূলনীতির কথা বলেছেন বাংলাদেশের সংবিধানে, যা 1972 সালে গণপরিষদের মধ্য দিয়ে লিখিত সংবিধানে অন্তর্ভুক্ত করা। আপনি সেই 4 মূলনীতির কথা বলছেন, তাই তো? জি জি স্যার। এই যে 4 মূলনীতি 1972 সালে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হলো, এর কোন অতীত ইতিহাস আপনি কি আমাকে বলতে পারেন? মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেটা একটা গণযুদ্ধ, যে গণযুদ্ধে সকলে অংশগ্রহণ করেছে, কিংবা ধরুন 1970 সালে নির্বাচন, যেটাকে আওয়ামী লীগ দাবি করে যে তার ম্যান্ডেট বাংলাদেশের সংবিধান রাখার জন্য, সেখানে কি এটা উল্লেখিত ছিল? 1969 সালের আন্দোলন, সেখানে কি এটা উল্লেখিত ছিল না? তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে 72 সালে যে সংবিধান তৈরি করা হচ্ছে, যা কার্যত একটি দলের দ্বারা তৈরি হচ্ছে। গণপরিষদে সর্বসাকুল্যে 3 জন ছিলেন যারা আওয়ামী লীগ করতেন না, তাই তো? আওয়ামী লীগ 1970 সালে যে নির্বাচন হয়েছিল তার ভিত্তিতে এই দাবিতে তারা একটা গণপরিষদ গঠন করে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আসলে সকলে অংশগ্রহণ করেছিল, দল মত নির্বিশেষে। এ বিষয়টা আপনার মনে, আমার মনে কোনো সংশয় থাকার কথা, এটা একটা পিপলস ওয়ার, জনযুদ্ধ ছিল। তো তাদের প্রতিনিধিত্বকে আপনি মনে করেন 1972 সালে যে গণপরিষদ সেখানে ছিল না? তার মানে একটা অপ্রতিনিধিত্বশীল গণপরিষদের মধ্য দিয়ে পূর্বে আলোচিত হয়নি এমন বিষয়কে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযুক্ত করা হয়েছে। সে সময় ক্ষমতায় যারা ছিলেন তাদের আদর্শ সেটা। তারা তো অন্যদের আদর্শকে নিশ্চয় সংবিধানে যুক্ত করেন না, করেছেন কি, করতে পারেন কি? তাহলে যদি কেউ বলেন যে এটা আসলে আওয়ামী লীগের আদর্শ 1972 সালে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে, আপনি কি ভিন্নমতের জায়গাটা কোথায় বললেন? আমি ভিন্নমতের জায়গাটা দেখতে পাই না। এখন তাহলে এটা দাঁড়াচ্ছে যে রাষ্ট্রীয় মূলনীতির আলোচনা। আসলে এখানে একটু বলি, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের প্রথম সংবিধান কোনটা? প্রথম সংবিধান 72 সালে তৈরি হয়নি, প্রথম সংবিধান 1971 সালে তৈরি হয়েছে। সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, তাই তো? আপনি 72 সালের সংবিধানে তার রেফারেন্স পান কেন? কিন্তু সেটা উল্লেখ নেই কেন? যে প্রথম সংবিধান যেখানে বলা হচ্ছে যে এই কারণে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করছি, রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর তার সংবিধান যুক্ত করছি না কেন? এই প্রশ্নটা করতে পারি, আপনি করতে পারেন, নাগরিকরা করতে পারে। ফলে 4 আদর্শ নিয়ে যে আলোচনা, এই আলোচনাটা একটু অন্যভাবে করতে হবে, কেবলমাত্র আজকের সংবিধান সংস্কারের বিবেচনায় নয়, রাজনৈতিক ভাবে। দ্বিতীয় যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদ বাংলাদেশে একনায়কতান্ত্রিক ব্যবস্থা অনেকবার ঘটেছে। ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, পার্সোনালিস্টিক অটোক্রেসি 2 বার ঘটেছে। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে রাতারাতি পুনর্লিখন করে কোন রকম ম্যান্ডেট ছাড়া একদলীয় ব্যবস্থা চালু করেছে। এটা বাংলাদেশের সংবিধানের পুনর্লিখন। তাহলে এইটা
এবং তারই পরবর্তী সময় সেই একই দল যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, যার সভানেত্রী ছিলেন শেখ হাসিনা, তারা যখন ক্ষমতায় আসেন 2009 সালে, তারা একই ব্যবস্থা নিল। আদর্শের মিলটা বুঝতে পারছেন তো, কানেকশনটা কি বুঝতে পারছি আমরা? আসলে যদি বুঝতে অসুবিধা হয় আমি সাহায্য করতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে একটি রাজনৈতিক দলের আদর্শ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা। তার জন্য তারা সংবিধান বদলে দেন, পুনর্লিখন করেন। 1975 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের সংবিধান পুনর্লিখিত হয়েছে। কথাটা আমি আবার বলি, কারণ হচ্ছে আপনি 1972 সালে প্রণীত সংবিধান এবং 75 সালের জানুয়ারি মাসের পরের সংবিধান এক সংবিধান নয়, একেবারে এক সংবিধান নয়। মর্মবস্তুর দিক থেকে, কাঠামোর দিক থেকে রাষ্ট্র বদলে দেওয়ার সংবিধান। একই ঘটনা ঘটেছে আপনার 2011 সালে পঞ্চদশ সংশোধনী নীতি। তাহলে একটি কানেকশনটা বুঝতে পারছেন কি? কেন এই ফ্যাসিবাদের কথা আপনি বলছেন, সেটা যে আদর্শ দিয়ে পরিচালিত হয়, সেই আদর্শ 72 থেকে 75 ছিল, সেই আদর্শ আজকেও ছিল। ফলে কানেকশনটা হচ্ছে এই জায়গায়। আদর্শিক ভাবে আওয়ামী লীগের এই অবস্থানটা আছে স্যার, এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠান মানুষের